ডাকাত কথাটা শুনলেই আমরা মনের মধ্যে একটা নির্দয়, নিষ্ঠুর আর লুত্তরাজ মানুষের ছবি আঁকি। কিন্তু এমন ডাকাতের গল্প শুনেছেন কি? অত্যাচারী জমিদার ও শ্বেতাঙ্গপ্রভুদের সর্বস্ব লুট করে তার গরিব গুরবাদের মধ্যে বিলিয়ে দেয়, এমনকি সমাজের নারীদের প্রতি তাদের কাছে থাকে এক অগাধ সম্মানমূলক আচরণ। অবাক হয়ে গেলেন তো? বাংলার ইতিহাস ঘাঁটলে এমন কিছু দুর্ধর্ষ ডাকাতের গল্প পাওয়া যায়, যার মধ্যে অন্যতম হলেন রঘু ডাকাত। চিঠি লিখে ডাকাতি, নরবলি, চাষের ছেলে থেকে বাংলার রবিনহুড। কে এই দুর্ধর্ষ দস্যু? তারই গল্প শোনাবো। আপনারা দেখছেন ইতিহাসের গল্প, আর আমি মিঠুন আছি আপনাদের সাথে। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কে ছিল এই রঘু ডাকাত? রঘু ডাকাতকে নিয়ে লৌকিক অলৌকিক গল্প কথার শেষ নেই। মুখে মুখে উড়ে বেড়ানো সেসব জনশ্রুতির খোসা ছাড়িয়ে প্রকৃত ইতিহাসে পৌঁছানো খুব সহজ কথা নয়। ইতিহাসের তথ্য প্রমাণ বলে রঘু ডাকাত জন্মেছিল অষ্টাদশ শতকের শেষ দিকে অবিভক্ত বাংলার এক দরিদ্র কৃষক পরিবারে। জনসূত্রে তার নাম রঘু ঘোষ। সে প্রায় 200 বছর আগের কথা। সুতানুতি গোবিন্দপুর কলিকাতায় তখন দাপিয়ে বেড়াচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেব প্রভুরা, আর বাংলার গ্রাম দেশে দমনপীড়ন চালাচ্ছে নীলকর সাহেবদের দল। নীল চাষের জমির উর্বরতা নষ্ট হতো, অন্য ফসল ফলতো না আর। কিন্তু সেসব কথা লালমুখরা শুনবে কেন? যেসব চাষিরা নিজেদের জমিতে নীল চাষে আপত্তি জানাতো, তাদের জোর করে পেয়াদা দিলে তুলে আনা হতো। চলতো মারধর, অত্যাচার, বাদ যেত না চাষিদের পরিবার পরিজনরাও। শোনা যায় রঘু ডাকাতের বাবাও ছিলেন এমনই একজন সাধারণ কৃষক। নীল চাষে রাজি না হওয়ায় নীলকরের পেয়াদা এক রাতে তাকে তুলে নিয়ে যায় সাহেবের কুটিতে। ভয়ঙ্কর অত্যাচার, অসহায়ভাবে মারা যান রঘুর বাবা। বাবার এই নির্যাতন আর অন্যায় মৃত্যু মেনে নিতে পারেননি তরুণ রঘু। এই হত্যার বদলা নিতে মরিয়া হয়ে ওঠেন তিনি। ছেলেবেলা থেকেই লাঠি খেলায় বেশ পোক্ত ছিলেন রঘু। নীলকর সাহেবদের অত্যাচারের সামনে সেই লাঠিকেই অস্ত্র হিসেবে তুলে নেন তিনি। পাশে দাঁড়ায় আরও কিছু অত্যাচারিত মানুষ, গড়ে ওঠে লাঠিয়াল বাহিনী, যাদের প্রধান উদ্দেশ্যই ছিল নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। শুধু নীলকর অত্যাচারের প্রতিশোধ নেওয়াই নয়, ছোট বড় যে কোনো শোষণ যন্ত্রের কাছেই রঘু ডাকাত ছিল মূর্তিমান জম। সদল বলে বড়লোকদের বাড়িঘর, টাকা পয়সা লুট করা শুরু করেছিল তারা। সে সময় যারাই সাধারণ মানুষ, তাদের বাড়িতেই হানা দিত রঘু ঘোষের দল। জ্বালিয়ে দেওয়া হতো জমির বেনামি দলিল, পুড়িয়ে দেওয়া হতো অন্যায়ভাবে হস্তগত করা গরিব ধন সম্পদের। কখনো কখনো পিটিয়ে মারা হতো অত্যাচারী শোষক, আর লুণ্ঠিত টাকা পয়সার সবটাই ভাগ বাটোয়ারা করে দেওয়া হতো সাধারণ গরিব প্রজাদের। সাধারণ মানুষের মধ্যে দিন দিন বাড়ছিল রঘু ডাকাতের জনপ্রিয়, বাড়ছিল শক্তিও। প্রায় এক অঘোষিত যুদ্ধ শুরু করে দিয়েছিলেন তারা অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে। আত্মবিশ্বাস এতটাই বেশি ছিল এই ডাকাত দলের যে ডাকাতির আগে অগ্রিম চিঠি দিয়ে অপরপক্ষকে জানিয়ে লুটতরাজে আসত। রীতিমতো বলে কয়ে ডাকাতি আর কি। সেই চিঠি যারা পেত, তাদের মনের অবস্থা কেমন হতো সেটা বলার অপেক্ষাই রাখে। গ্রামের বেহাল যোগাযোগ ব্যবস্থা এক্ষেত্রে সহায় হতো ডাকাত দলে। থানায় যোগাযোগ করে পুলিশ পেয়াদা ব্যবস্থা করতে করতেই ডাকাতির দিন এসেছে। ডাকাতির ব্যাপারে রঘুর দলবল ছিল অপ্রতিরোধ্য আর নিষ্ঠুর। এক্ষেত্রে তাদের ভাগ্যকেও বেশ সুপ্রসন্ন বলতে হয়। বহু চেষ্টা করেও পুলিশ রঘুর টিকিট, উপরন্তু তার ডাকাতি করার অভিনব কায়দা কানুন লোকের মুখে মুখে আরও পল্লবিত হয়ে এক আশ্চর্য বোমেটি সিজেমের জন্ম দিয়েছিল। ডাকাতির পরে তারা আবারও সাধারণ মানুষের সঙ্গে মিশে যেত, সাধারণ ঘরের মানুষ হয়ে। এটাই ছিল রঘু ডাকাতের এক সাফল্যের চাবিকাঠি। ডাকাত নয়, সাধারণ মানুষের কাছে তারা হয়ে উঠেছিল বিপ্লবী। বিপ্লবীর মর্যাদা পেতে শুরু করেছিল সে সময় তারা। বাংলার ডাকাতের অধিকাংশই মা কালীর পরম ভক্ত। অমাবস্যার রাতে ভক্তি সহকারে কালী পুজো করে সিঁদুর আর বলির রক্ত মেশানো তিলক পরে তারা লুট করতে বেরো। আর রঘু ডাকাতের কালীর সে তো মিথ হয়ে গেছে। যে 7টা গ্রাম নিয়ে সপ্তগ্রাম বন্দর, তার অন্যতম গ্রাম বাসুদেব। সপ্তগ্রাম থেকে পান্ডুয়ার দিকে যেতে পূর্ব দিকে নেমে গেছে এক পায়ে চলার পথ। জঙ্গলের ভেতর দিয়ে এই পথ এঁকে বেঁকে গিয়ে মিশেছে সুদূর গঙ্গা তীরে ত্রিবেণীতে। এটা সেই সময়ের কথা যখন গরুর গাড়ির ভিন্ন অন্য যানবাহন ছিল না। সাধারণ মানুষ পায়ে হেঁটে পাড়ি দিত কোষের পর কোষ পথ। ত্রিবেণীতে গঙ্গা স্নানের সংকল্প নিয়ে সে সময় বহু পুণ্যার্থী মানুষের যাতায়াত ছিল ঘন জঙ্গলে ঢাকা এই ছুরি পথ বেয়ে। আপাত দৃষ্টিতে ছায়াশূন্যবীর শান্ত হলেও ভুক্তভোগীরাই জানতো এই পথ কতটা ভয়ঙ্কর।
এই পথের উত্তর পারে বাগটি গ্রাম। এই বাগটি জয়পুর গ্রামেই সে সময় আস্থানা গেড়েছিল রঘু ডাকাতের দল। তারা দিনের বেলায় আর 5টা সাধারণ মানুষের মতোই ক্ষেত মজুরের কাজ করত, আর সূর্যাস্তের পরে রাতে এলাকায় ধনী ও প্রভাবশালীদের বাড়িতে। যদিও অনেক ঐতিহাসিক মনে করেন রঘু ডাকাত খাস কলকাতার মানুষ, কিন্তু তার কাজের জায়গা ছিল হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া এই 3 জেলায়। বাংলার অর্ধেকই তখন ঘন জঙ্গল, গহন নদীপথ আর পায়ে চলা পথে ঠ্যাঙারে ডাকাত আর জলদস্যুদের বাড়বাড়ন্ত। তাদের উৎপাতে দেশীয় জমিদারদের পাশাপাশি ইংরেজ প্রভুদেরও নাভিশ্বাস হয়ে উঠেছে। নড়ে বসেছে প্রশাসনও। উঁচুতলার আদেশে প্রতিটি থানায় সে সময় খোলা হয়েছিল ডাকাত ধরার আলাদা দপ্তর। ডাকাতের গতিবিধি জানার জন্য গুপ্তচর নিয়োগ করেন পুলিশ কর্তারা। পুলিশের চোখে ধুলো দিতে গা ঢাকা দেওয়ার প্রয়োজন পড়ে ডাকাতদেরও। একটা নির্দিষ্ট এলাকায় সীমিত না হয়ে তারা ছড়িয়ে পড়ে জেলায় জেলায় বাংলার বিস্তৃত প্রান্তরে। রঘু ডাকাতের ক্ষেত্রেও এমনটাই ঘটেছিল। বাঘহাটির জয়পুরের বাসিন্দা বিভূতিভূষণ ঘোষ সম্পর্কে রঘু ডাকাতের ভাই। 2 ভাই মিলে দল চালাতো সেই সময়। পুলিশের ভয়ে 2 ভাই গা ঢাকা দিয়েছে দেবীপুরের জঙ্গল। সেই বনের মধ্যেই তারা প্রতিষ্ঠা করেছিল আরাধ্যা মা কালীর মন্দির। রঘু ডাকাতের দলবল জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া আসা করা ধনী মানুষদের টাকা পয়সা কেড়ে নিয়ে তাদের বেঁধে নিয়ে যেত মায়ের মন্দিরে। আর অমাবস্যা বা বিশেষ যোগের দিনে পুণ্যতিথি দেখে ঢাকঢোল পিটিয়ে পুরোহিত ডেকে হতো নরবলি। এতেই নাকি তুষ্ট হতেন করালবদনা মা কালী। একচূড়া বিশিষ্ট সেই ডাকাতকালী মন্দির আজও আছে। লোকশ্রুতি বলে স্বপ্নে আদেশ পেয়ে রঘু এই কালী মূর্তি খুঁজে বের করেছিলেন এক পুকুরের তলা থেকে। দেবী নিজে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্মীকি প্রতিভা তত্ত্বে তো দস্যু রত্নাকরের কালী পুজো ও নরবলি প্রসঙ্গ এসেছে। যেমন রঘু ডাকাতের জড়িয়ে গেছে সাধক কবি রামপ্রসাদের কার্তিকের অমাবস্যা তিথি। কিন্তু সেদিন পথঘাট আশ্চর্য নিঝুম, জনমানব শূন্য। রঘু পড়লেন মহাবিপাকে। মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে, এদিন বলির দেখা নেই। ঠিক সেই দিনে হালি শহরে ফিরছিলেন সাধক শ্রেষ্ঠ রামপ্রসাদ। তাড়াতাড়ি ত্রিবেণীর গঙ্গা ঘাটে যাওয়ার উদ্দেশ্যে দৈব দুর্বিপাকে রঘু ডাকাতের কুখ্যাত জঙ্গলে পা রাখলেন তিনি। আর যাবে কোথায়? বলি দেবার উদ্দেশ্যে তাকেই বেঁধে নিয়ে আসে মন্দির প্রাঙ্গণে রঘু ডাকাতের দলবল। মায়ের সামনে বলির জন্য প্রস্তুত করা হয় রামপ্রসাদকে, কিন্তু মরে গেলে মাকে তো আর গান শোনানো হবে না। তাই মৃত্যুর আগে মায়ের সামনে একটি গান গাওয়ার ইচ্ছে প্রকাশ অনুমতি দেন রঘুও। দত্ত কণ্ঠে মায়ের কৃষ্ণবর্ণা মূর্তির দিকে তাকিয়ে গেয়ে ওঠেন রামপ্রসাদ। তিলেক দ্বারা ওরে সমন বদন ভরে মাকে ডাকি। সেদিন সাধক কবি রামপ্রসাদের গলায় এ গান শুনে ঠিক কি ভাবান্তর হয়েছিল কালান্তক রঘু ডাকাতের তা বলা মুশকিল। নিছকই ক্ষুবিৎস রস ছাপিয়ে ভক্তিরসের জয় ছিল। জনশ্রুতি মতে সেদিন যুবকাষ্টে রামপ্রসাদের বদলে আরাধ্যা দেবী কালীকে দেখেছিলেন রঘু। তক্ষুনি রামপ্রসাদের সসম্মানে মুক্তি দেন তিনি, ক্ষমা চান কবির কাছে। আর এরপর থেকে মা সিদ্ধেশ্বরীর সামনে নরবলি দেওয়ার প্রথা একেবারে বন্ধ করে দেন রঘু ডাকাত। চালু হয় পাঠাবলি রীতি।